আমি প্যারিস রোডে থাকি। আপনারা দুজনে হাজব্যান্ড এন্ড ওয়াইফ? জি জি। ওকে, বিয়ে হয়েছে কত বছর? 1.5 বছর। 1.5 বছর। আপনারা কি মানে জেনে শুনে দুজনের আগে পরিচিত ছিলেন নাকি? জি। ওকে, আগে পরিচিত ছিলেন, তার মানে সম্পর্ক ছিল দুজনের কত সময়? আমাদের স্কুল লাইফ থেকে। স্কুল লাইফ থেকে, মানে মরলেও একসাথে মরবো, বাঁচলেও একসাথে বাঁচবো, এই টাইপের সেরকম কিছু। এই জন্যে ডুবেছেন যখন একসাথেই ডুবেছেন আর কি। রাইট। কেন বললাম সেটা আপনারা যখন ভিতরে যাবেন তখন বুঝতে পারবেন। ইটস এ ভেরি ভেরি সেন্সিটিভ একটা এপিসোড। সো সুমাইয়া, আপনিই বলেন। হ্যাঁ, আমরা আজকের এই সিক্রেটসে আপনাদেরকে উপস্থাপন করছি সোশ্যাল মিডিয়াতে এবং একই সাথে আমাদের রেডিওতে। আমার মনে হয় আপনাদের এই ঘটনা থেকে অনেকেরই সচেতন হবার ব্যাপার আছে। জি বলেন। প্রথমে আমি আমার বাবার কাছ থেকে শুরু করি। জি। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ার উঠেছি তখন আমার বাবা একটা বিজনেস স্টার্ট করে। বিজনেসটা লোন নিয়ে স্টার্ট করে। কলেজে ছিলাম, মানে 3 মাস পর পর হিউজ একটা অ্যামাউন্ট আসতো। তো আমার বাবা ব্যবসা করে যে একটা লাভের অংশ ছিল সেটা লোনে প্লাস মানে ঘরে মানে সংসার চালাতে চলে যেত। এর মধ্যে আমার কলেজের মানে আমরা ওরকমভাবে মানে চলতে পারতাম না। তো এর মধ্যেই বাবার মুরগির ব্যবসাটা ছিল, মুরগির ব্যবসা। ওইখানে বাবা যখন মানে রাতে যেত, সকাল ভোরবেলা আসতো। একদিন রাতে বাবা ফোন দেয়, রাত্রে 2টা কি 2:30টার দিকে ফোন দিয়ে বলে যে বাবার গাড়িতে ডাকাতি হয়েছে। আচ্ছা। বাবার কাছে 3.5 লাখ টাকা ছিল, ওটা নিয়ে গেছে আর বাবাকে অনেক মারধর করেছে। কয় ভাই বোন আপনারা? আমরা 3 বোন 1 ভাই। আপনি বড়? না, আমি সবার ছোট। সবার ছোট। ওকে। কিসের বিজনেস ছিল আপনার বাবার? মুরগির। পোল্ট্রি ফার্ম? ওকে। বা পোল্ট্রি ফার্ম না হলে মানে মিডিয়েটর হিসেবে বিজনেস করতে বিভিন্ন জায়গাতে মুরগি সাপ্লাই দিতেন। আচ্ছা। তারপর বাবা সকালবেলা আসে, তো বাবা খুব অসুস্থ হয়ে পড়ে, মানে বাবা উঠে দাঁড়াতে পারছিল না, এরকম একটা অবস্থা। আপনার পুরো পরিবারে আপনার বাবার উপর নির্ভরশীল? জি জি, সম্পূর্ণ। তখন 2 ভাই বোন মানে আমার 3 ভাই বোনের বিয়ে হয়ে যায়, আমিই ছিলাম। তারপর আমার বাবা এখান দিয়ে লোনের টাকা প্লাস মানে সংসার কোনোটা করতে পারছিল না, সম্পূর্ণ ডুবে গেছিল আমার বাবা। তার মধ্যে আমার কলেজ থেকে মানে এক্সামের আগে একটা স্লিপ দেয়, সেখানে ফর্ম ফিল আপ প্লাস হচ্ছে মাসিক যে বেতনটা এগুলো সব নিয়ে 30,000 টাকার মতো আসে। সো তখন আমি বাবাকে বলি নাই, আমার মাকে বলছি। কোন কলেজ বলতে আপনি তখন কিসে পড়ছেন? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে। তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েছেন? ইন্টার সেকেন্ড ইয়ার লাস্ট দিক দিয়ে মানে আমাদের টেস্টের সময়। তা আমি এক্সামটা দেই। তারপর এক্সাম দেওয়ার পর এক্সাম যখন দেই তখন মানে রেজাল্ট আসে, রেজাল্ট সেরকম ভালো ছিল না। মানে ওইখানে আবার 2 সাবজেক্টের অধিক যদি ফেল করে তাহলে আর এক্সামই দিতে দেয় না, এরকম। তা আমাকে 2টা ক্লাস যখন শেষ আমাদের, তখন আমাকে ডাকলো, তারপর বললো যে আপনারা তো এক্সাম দিতে পারবেন না। তখন আমার সাথে আমার আরেকটা ফ্রেন্ড ছিল, ওরও সেম। এটা কি ইন্টারমিডিয়েট ফাইনালের কথা বলছেন? জি নাকি জি। ইন্টারমিডিয়েট ফাইনাল বলতে আমি যেটা বোঝাচ্ছি আপনার সেকেন্ড ইয়ার ফাইনাল? হ্যাঁ হ্যাঁ, মানে টেস্ট এক্সামের পর টেস্টে অ্যালাউ হবেন, সেটার পর আপনি ফাইনালটা দিবেন। তো আপনি টেস্টে অ্যালাউ হচ্ছেন না, তাই কি? আচ্ছা, ওকে। তারপর আমি বাসায় যাই না, আমি কলেজ থেকে বের হয়ে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাই। এখানে যাওয়ার পর মানে আমাদের এমন একটা অবস্থা ছিল যে আমার অবস্থা বিশেষ করে এরকম ছিল যে আমি মানে বাসায় গিয়ে কী বলবো, কারণ বাসায় এরকম একটা অবস্থা, এর মধ্যে যদি আমি এসব বলি আমি মানে কি জবাব দিব, এরকম। 30,000 টাকা কি ম্যানেজ হয়েছে ওই সময়টাতে? না, আমার বাবার কাছে তো বলিনি, আমার বাবার কাছে বলিনি, আমার মাকে বলেছি। এই 30,000 টাকা কিসে লাগতো? এটা হচ্ছে ফর্ম ফিল আপ প্লাস হচ্ছে 3 মাস পর পর বললাম না একটা অ্যামাউন্ট আসে, সেটা। ওকে ওকে। ফর্ম ফিল আপের জন্য এত টাকা লাগে? 3 মাস পর পর আমাদের এমন হয়ে গেছে যে আমার 28,000 30,000 করে আসছে। মানে কি সেমিস্টার ফির কথা বলছেন? এটা হচ্ছে স্কুল ফিজ, কলেজ ফি? কলেজে এমন একটা সিচুয়েশন, সেখানে ঝাড়ু দেওয়ার টাকা থেকে শুরু করে সবকিছুর এভরিথিং এত টাকা নেয় মানে বলার বাহিরে। আমরা যে প্রতিষ্ঠানের কথা বলছি এখানে, সে প্রতিষ্ঠানের দুর্নাম হবে এবং প্রতিষ্ঠানে যেহেতু এখানে কোনো কর্তা ব্যক্তি নেই, সে কারণে আমরা প্রতিষ্ঠানের নামটা এখানে মিউট করছি। বাট ইটস আ সিচুয়েশন। এটার প্রেক্ষাপটে যদি কেউ ইনভেস্টিগেট করতে চায় মানে তাহলে আমরা মনে করি যে ইনভেস্টিগেট করা উচিত। ওকে, বলেন। যাই হোক, তারপর আমি আব্বুকে বলি না, আমার আম্মুকে বলি।
তা আব্বুকে বলে না, আম্মু আবার আরেকজনের কাছ থেকে ধার নেয়। আমি বলেছিলাম যে আম্মু মানে লাগবে, আমার কিছুদিনের মধ্যে লাগবে। আচ্ছা, না কিন্তু আপনি তো ফেলই করলেন, টেস্টে অ্যালাউ হচ্ছেন না। হ্যাঁ, হ্যাঁ, তো না, আপনি তার আগেই আমি বলেছি আচ্ছা। আমার লাগবে। ওই টাকা ম্যানেজের প্রসঙ্গে। হ্যাঁ, আচ্ছা, তো টেস্টে অ্যালাউ হচ্ছেন না, তারপর আমি বাসায় গিয়ে কিছু বলি নাই। এর মধ্যে আমার ফ্রেন্ড এর বাসায় যখন আমার ফ্রেন্ড বলছিল যে যদি একটা মানে আমরা যদি অ্যাডমিট কার্ডটাও পেতাম অ্যাটলিস্ট, তাহলে হয়তো আমরা এক্সামটা দিতে পারতাম যে কোনো কলেজ থেকে। ও, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বিশেষ করে টিনেজার ছেলেমেয়েরা যারা আছো, সোশ্যাল মিডিয়াতে সময় দাও, তারা আজকের এপিসোডটা খুব মনোযোগ দিয়ে শুনো। এর ওপরে অনেক, আমি যত জানি যে এরকম একটা নাটক আমি দেখেছিলাম সম্ভবত আশফাক নিপুণ ভাইয়ের, তবে ওটার থেকে এই ঘটনা একটু অন্যরকম, তবে কাছাকাছি। খুব মনোযোগ দিয়ে দেখো, কাজে লাগবে জীবনে ভবিষ্যতে। জি। তারপর আমার ফ্রেন্ডটা বললো যে যদি আমরা অ্যাডমিট কার্ড পেতাম তাহলে আমি এক্সাম দিতে পারতাম। ও ফেল করেছে? ও ফেল করেছে। তারপর আবার ওরা একটু গরিব ছিল অনেক বেশি। সো আমি মানে আমার মাথায় তখন এটা থাকে যে তো আমি বাসায় এসে অ্যাডমিট কার্ডটা পেলে আপনি পরীক্ষা কোথা থেকে দেবেন? এটা হচ্ছে আমাকে যতটুকু বলছিল যে বোর্ডের মানুষ যদি এরকম থাকে তাহলে ওইখান থেকে কলেজে মানে অন্য কলেজে ট্রান্সফার করা যায়, এরকম আমাকে বলছে। তা আমি একটা গ্রুপে, একটা না অনেকগুলো গ্রুপে একটা পোস্ট দিই যে বোর্ডের কোনো মানুষ আছে কি না। গ্রুপগুলোতে আপনি এরকম পোস্ট দিলেন মানে আপনি কি ধরনের পেনশন করেছেন ওখানে? ফেসবুক গ্রুপের কথা বলছেন তো? হ্যাঁ, যে হ্যাঁ বলেন। এরকম মানে বোর্ডের মানুষ আছে কি না, আমার একটু হেল্প লাগবে, পরিচিত কোনো লোক আছে কিনা। মানে যেসব গ্রুপে আসলে সাধারণত একজন আরেকজনকে বিভিন্ন বিষয়ে হেল্প করে থাকে। আচ্ছা, ফেসবুক গ্রুপে সে একটা পোস্ট দিয়েছে যে বোর্ডে কোনো শিক্ষা বোর্ডে কোনো কেউ আছে কিনা এরকম কর্মকর্তা, আমার একটা হেল্পের প্রয়োজন। বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে, সেটা তো আসলে পার্টিকুলারলি এই হেল্প করে এই জাতীয় গ্রুপ না, এটা বিভিন্ন ধরনের গ্রুপ। আচ্ছা, আপনি গ্রুপের নামগুলো এখানে মেনশন করছেন না, আমরাও সেটা প্রচার করছি না, বাট আপনি দিয়েছেন, আমাদের বিভিন্ন কিছু প্রয়োজন হলে আমরা যেভাবে দেই। ওকে, তারপর মানে কোনো রেসপন্স আসেনি এরকম। তো একজন বলছে যে ইনবক্স, চেক ইউর ইনবক্স। তা আমিও চেক করলাম, পরে দেখলাম যে সে লিখছে যে আমি বোর্ডের লোক না, আমি তাকে বলি যে আসলে এমন মানে এরকম এরকম ফেল হয়েছে, তা আমি চাচ্ছি যে মানে এক্সাম দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করা যায় কি না। তো সে বললো যে আপনি কীরকম চাচ্ছেন। তো আমি বললাম যে মানে কোনো মানে কলেজে কি ট্রান্সফার করা যায় কিনা অন্য কোনো কলেজে। তো বললো যে হ্যাঁ এটা করা যাবে, বাট কিছু টাকা লাগবে। আচ্ছা, এখানে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে ওই লোকটাকে কি আপনি ভালো করে দেখেছিলেন? তার আইডিটা রিয়েল কিনা ফেক, তার সঙ্গে কি আপনি কথা বলেছিলেন ফোনে, নাকি আপনি ফেসবুকের ইনবক্সে এগুলো চ্যাট করছেন? না, ফেসবুকে মেসেঞ্জারে ফোন দিয়েছিলাম। ও, মেসেঞ্জারে ফোন দিয়ে আপনি কথা বলছেন এই বিষয়ে? তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, মানে তখন আমার মাইন্ডে ছিল যে আমি কিভাবে পরীক্ষা দিব, এক্সাম দিব। এটা কিন্তু খুবই মানে ডিজাস্টার একটা সিচুয়েশন, ওনার ফ্যামিলিগতভাবে ডিজাস্টার সিচুয়েশন, এবং ওনারও যেটা হয়েছে যে কোনোভাবে হোক পরীক্ষা দিতে হবে, কারণ এটা যদি ফ্যামিলিতে জেনে যায় তাহলে ওই সময় যেখানে বাবা এরকম একটা অবস্থার মধ্যে আছে, সুতরাং সব কিছু মিলে ও যেভাবে চেয়েছে যে ওখান থেকে বের হতে, ট্র্যাপটা থেকে। হ্যাঁ, যাই হোক, তারপর আমি ওকে জানাই। ওকে জানানোর পর, ওকে মানে কি আপনার হাজবেন্ডকে? হাজবেন্ড তো তখনও হয়নি বলে? না না না। আচ্ছা, তখন বয়ফ্রেন্ড? জি। তারপর আমার ওই ফ্রেন্ডটাকেও জানাই। তো আমরা তো মহা খুশি যে আমরা এক্সামটা দিতে পারবো। তো তার সাথে আমরা দেখা করি, আমরা তিনজনই গিয়ে দেখা করি। দেখা করার পর সে আমাদের হ্যাঁ শিওর ইউ ক্যান পার্টিসিপেট। তো আমরা দেখা করি হলাম মতিঝিল শাপলা চত্বরে, সেখানে। ওকে, দেখা করি তার পরের দিনই, এটা মেবি যেদিন ও ফেসবুকে কথা হয় তার পরের দিনে আমরা তিনজন যাই দেখা করি। তো সেখানে বলছে আচ্ছা ঠিক আছে, সব কিছু আমাদের বুঝায় বলছে, আমাদের কাছ থেকে আগে শুনছে যে ব্যাপারটা কী হয়েছে না হয়েছে। তো সে এরকম কিছু বলে, আগে হলো ফর্ম ফিল আপ, যদি আপনার ফর্ম ফিল আপটা করতে পারেন তাহলে আপনার এক্সাম দিতে পারবেন। তো সেদিনই বলছে প্রত্যেকটা ফর্ম ফিল আপে এখানেও সে বাজেট দিয়েছে 30,000 টাকা করে। ঠিক আছে, তো বললো যে আমাদের ঢাকা শিক্ষা বোর্ডে যাওয়ার জন্য। উনি বললো যে আপনি কাল পরশুর মধ্যে যত মানে শীঘ্রই সম্ভব ঢাকা শিক্ষা বোর্ডে চলে আসেন। পরে আমরা ওদিন কথাবার্তা শেষ করে একটা ফাস্টফুডে বসছিলাম, কথাবার্তা শেষ করে আমরা চলে আসি। তো ইন দ্য মিন টাইম ওই লোকটার সম্পর্কে জানতে পেরেছেন যে লোকটা কিভাবে কাজটা করবে, কোথায় থাকে, ইন্টারলিঙ্কটা কি? না, সে বলছে আপনার আগে আসেন দেখেন তারপরে। ও বলেছে আগে এসে দেখেন, শিক্ষা বোর্ডে আগে এসে দেখেন, শিক্ষা বোর্ডে আগে যেতে বলছে। আর ঢাকা শিক্ষা বোর্ড এমন একটা জিনিস যে সেখানে সব জায়গায় সবাইকে ঢুকতে দেয় না। আমি গেছিলাম, যেহেতু ও গেছিল, ওর ফ্রেন্ডও গেছিল। পরে আমরা গেলাম তার 2 দিন পরে। তো যাওয়ার পর কিছু কাগজপত্র নিয়ে যেতে বলছিল, ছবি টবি সব কিছু। পরে আমরা নিয়ে যাওয়ার পর
কথা বললাম যে ঢাকা শিক্ষা বোর্ডে ঢুকতে একটা বাগান টাইপের সামথিং বসার ছাউনি আছে, সেখানে আমরা বসলাম, কথাবার্তা বললাম। তো সে আমাদের 2 তলায় নিয়ে গেল, ঢাকা শিক্ষা বোর্ডের হাতের ডান পাশের 2 তলার ফ্লোরে নিয়ে গেল। সে ভিতরে ছিল, আমরা বাহিরে দাঁড়াইছিলাম, রুমের বাহিরে দাঁড়িয়েছিলাম। পরে এসে ফর্ম দিল, আমাদের 2টা ফর্ম দিল। ফর্ম দেওয়ার পর ও একটা পূরণ করলো, ওর ফ্রেন্ড একটা পূরণ করলো। আর একটা ফর্ম দিয়ে দিল যে এটা আপনারা পূরণ করে এটার মধ্যে ছবি টবি সিগনেচার যা লাগে যাবতীয় সব কিছু নিয়ে আসবেন, আর সাথে প্রথমে 20,000 টাকা নিয়ে আসবেন। প্রথমে 20,000 টাকা? প্রথমে 20,000 টাকা। তার টাকার ইয়াটা ছিল যে ধাপে ধাপে, একবারে টাকা দেওয়া লাগবে না, ধাপে ধাপে যদি কাজ হয় তাহলে টাকা, না হলে টাকা লাগবে না। ওকে। পরে আমরা সব কিছু জেনে ওখান থেকে চলে আসি শিক্ষা বোর্ড থেকে। তো দেখলাম যে তার সাথে যেমন একজন পরিচিত আরেকজনের সাথে পরিচিত থাকলে দেখলে কিন্তু বোঝা যায় না সে হয়তো বা পরিচিত। তো ওনার মুভমেন্ট থেকে আপনারা বুঝতে পারছিলেন যে উনি পরিচিত, হ্যাঁ, মানে ওনাকে দিয়ে কাজ হবে। জি, ওনাকে দিয়ে সামহাও কাজ হবে। উনি সেই কনফিডেন্টটা তৈরি করার জন্যই ওখানে ওনাদেরকে নিয়ে গেছে। কিন্তু আবার সে আবার এরকমভাবে বলছে যে সে করাবে, মানে শিক্ষা বোর্ডের এমন একজনকে দিয়ে যারা এই যে ঢাকা শিক্ষা বোর্ডের মানে ঢাকার দিকে ফর্ম ফিল আপের দায়িত্বে যে থাকে। তো এই জিনিসগুলো খুব সিক্রেট, জানালে মানে জানাজানি হলে সেটা আর হবে না ফর্ম ফিল আপটা, সেরকম কিছু। আর আমাদের তখন একটা মানে মেন্টালিটি ইয়া ছিল যে আমরা যেভাবে এনিহাও আমরা সেটা করব ফর্ম ফিল আপটা। আর আমরা চলে আসি বাসায়। তারপরের দিন আমাদের যাওয়ার কথা ছিল, তারপরের দিন যাই নাই, তার একদিন পরে আমরা যাই। একদিন পরে 20,000 টাকা নিয়েই যাই। পরে সব কিছু জমা দিলাম, জমা টমা দিয়ে বললো যে আচ্ছা আপনারা চলে যান, আমি আপনাকে ফোন করে জানাবো, যদি না হয় টাকাটা আপনার ব্যাক পাবেন। পরে ওদিন বিকাল কি সন্ধ্যার সময়, না বিকাল কি সন্ধ্যার সময় ফোন দিয়ে বলছে যে আপনাদেরটা হবে, আপনারা কালকে আবার আসেন। তারপরের দিন 10,000 টাকা নিয়ে যাওয়ার জন্য বলছে। পরে তারপরের দিন 10,000 টাকা নিয়ে গেলাম আমরা। নিয়ে যাওয়ার পর বলছে ঠিক আছে যে আমরা আপনাকে আবার জানাবো, আমি আপনাকে আবার জানাবো। পরে ওকে ফোন দিয়ে বলছে যে হ্যাঁ হয়ে গেছে এরকম। তো তার সাথে শর্ত ছিল এরকম যে ফর্ম ফিল আপ মানে প্রবেশপত্র যেটা, সেটা পরীক্ষার 2-1 দিন আগে দিবে, কিন্তু পাবো এটা শিওর। ওকে। মানে একদম লাস্ট মুভমেন্টে সে আমাদের প্রবেশপত্রটা দিবে। পরে ওরটা হয়ে গেল। পরে ওর ফ্রেন্ডের পালা, সেম একইভাবে ওর ফ্রেন্ডেরটাও করছে। পরে এখান থেকে ওর ফ্যামিলির অবস্থাও খারাপ। পরে ও তো ওরকম কন্টিনিউ পড়াশোনা করতে, সামনে যেহেতু এক্সাম। তো আমাদের এই জিনিসটা মাথায় ছিল না, যদি বাই চান্স একটা মিস্টেক হয়ে যায় ওই টাইমটা আমরা কি করব। আর ওনার সাথে আমাদের যেরকম পরিচয়, মানে সে কন্টিনিউ আমাদের সাথে ফোনে কথা বলতেছে, ভালো মতো সব কিছু হচ্ছে, তো মানে সেই আমাদের খবর মানে খোঁজ খবর রাখতেছে। তো এখানে মানে কোনো স্কোপ নাই যে সে ফল্ট কিছু বা কোনো কিছু, কোনো স্কোপ নাই ধরার মতো। পরে একেবারে লাস্টে যেদিন পরীক্ষার আগের দিন, ইন্টার এক্সাম আগের দিন সকাল থেকে কত সালের ইন্টার এক্সাম এটা? এটা 17 2017? 17 না 17 17। ওকে। তারপর পরীক্ষার আগের দিন সকাল থেকে মোটামুটি ভালো মতোই কথা হয়েছে, যে বলতেছে যে আসতেছি আমি, সমস্যা নেই, আমি তোমাদের অ্যাডমিট কার্ড দিতে আসতেছি, এরকম সামথিং কিছু। পরে হঠাৎ দুপুরের দিকে মনে হয়, না দুপুরের দিকে তার নাম্বারটা বন্ধ, হঠাৎ দুপুর থেকে নাম্বারটা বন্ধ। হ্যাঁ, ও টেনশন, ওর ফ্রেন্ডও টেনশন, আমিও টেনশন। এই মুভমেন্ট এখন কি করা যায়, মেসেজ যাই বলেন, অনলাইন থেকে অনলাইনেও পাচ্ছি না, ফোনেও পাচ্ছি না, মেসেজ মানে কোনো জায়গায় তাকে পাচ্ছি না। ও তো এখন মাথায় আকাশ ভেঙে পড়ছে, এই টাইমটা কি করব। পরে হঠাৎ করেই আমরা সন্ধ্যা পর্যন্ত এরকম দেখি যে কি হয়। সন্ধ্যা পর্যন্ত তার সাথে আর কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। ঢাকা শিক্ষা বোর্ডে যাবো এরকম কোনো স্কোপ ছিল না ওই মুভমেন্টের মধ্যে। পরে এই টাইমে আমরা সিচুয়েশন নেই, মানে ও ইয়া করে যে ও বাসা থেকে এখন বের হয়ে যাবে, কারণ কালকে হলো ওর এক্সাম। সকাল হলে ওর মা ওকে বলবে চল আমি তোকে দিয়ে আসবো এক্সাম হলে, ঠিক আছে। সে কই যাবে তাহলে? আপনাদের সিট প্ল্যান নিয়ে কিছু বলেছিল, কোন কোন কলেজে পড়েছে বা কি অবস্থা? এটা বলেছিল আইডিয়ালের এখানে পড়বে আমাদের, মানে এটাও ক্লিয়ার করে নাই? কোনো না। ক্লিয়ার করে নাই। পরে সন্ধ্যার সময় ও ঘর থেকে বের হয়ে আসে, ওর ফ্রেন্ডও আসে, তিনজন একসাথে দেখা করি। কি করব, কোনো দিশাহারা। ওর ফ্রেন্ডও বলতেছে ও বাসায় যাবে না, ও বলতেছে ও বাসায় যাবে না। পরে ওর ফ্রেন্ড, ওর চাচা না কোনো আত্মীয় জানি বাসায় চলে যায় ওই মুভমেন্টে। আর আমি আরও ওই টাইমেই মানে ডিসিশন নিই যে আমরা বিয়ে করব না, বিয়ে না, আমরা পালায় যাব, কোথাও চলে যাব। সরি, ইটস এ ভেরি প্যাথেটিক থিং, বাট বলেন। মানে আমরা তখন সিচুয়েশনের শিকার, মানে এমন একটা অবস্থা, ওর ঘরে জানাজানি হলে ওর ঘরে মানে এমন একটা সিচুয়েশন, ওর বাবা অসুস্থ, এখান থেকে ব্যবসা বাণিজ্য একেবারে শেষ, এর মধ্যে ওর মা টাকা ধার করে নিয়ে আসছে,
সেই টাকা দিয়ে আমরা এরকম কিছু করছি, এখন এটা বললে কীরকম একটা সিচুয়েশন, সেজন্য ও এরকম মেন্টালিটি না নিতে পেরে বের হয়ে আসে। পরে আমিও বাসায় ওরকম কিছু না বলে চলে যাই কোথায়, আমি নারায়ণগঞ্জে আমার ফ্রেন্ডের বাসায় যাই, ওকে সাথে নিয়ে। ওকে সাথে নিয়ে রাতে যাই। পরে ওর মা তো ওকে ফোন, আমাকে ফোন, ওর বাসায় জানতো আমার সাথে ওর রিলেশন, এটা জানতো, ফোন দেয়। তো আমরা বলি যে আমরা চলে আসছি। বলে কোথায় চলে গেছো তোমরা? আমি বলি এরকম এরকম চলে আসছি আমরা এখানে, বলবো না। পরে 3-4 দিন এভাবে গেল, এক্সাম তো আর দেওয়া হলো না ওর। 3-4 দিন যাওয়ার পর ওর বাবা আমার নামে মামলা করে। আপনার নামে মামলা করে? হ্যাঁ, আমার নামে মামলা করে। আপনি মেয়েটাকে ভাগায় নিয়ে গেছেন? হ্যাঁ, এরকম কিছু। আপনারা কি করেন ইন দ্য মিনটাইম? কি বিয়ে শাদী করেছেন? না না, তখনও বিয়ে শাদী করেন না, তখনও করিনি। ফ্রেন্ডের বাসায় ছিলাম 2 কি 3 দিন ছিলাম। পরে হঠাৎ একটা রাতে ফোন আসে আমার শাশুড়ি, বর্তমানে ওর আম্মু, যে বাবা আমাকে এরকম এরকম তোমার আঙ্কেল রাত্রেবেলা মেরে আমাকে ঘর থেকে বের করে দিছে। তো এই রাত্রেবেলায় মহিলা মানুষ কোথায় যাবে বলো? আমি জানি তোমরা নারায়ণগঞ্জে আছো, তোমরা আমাকে অ্যাড্রেসটা বলো, আমি আসি, আমি সকালবেলা চলে যাব। তো এত রাত্রেবেলা 2টা কি 2:30টার সময় এমন রাত্রেবেলা ফোন দিয়েছিল। পরে বললো যে তোমরা কোথায় আছো, আমি জানি নারায়ণগঞ্জে, আমাকে ঠিকানাটা বলো, আমি রাতটুকু তোমাদের এখানে থাকি, সকালবেলা চলে আসবো, ব্যাপারটা আমি কাউকে বলবো না, সমস্যা নেই। ওকে। পরে আমি চিন্তা করলাম ঠিক আছে, আপনি তাহলে নারায়ণগঞ্জ চলে আসেন। নারায়ণগঞ্জ ঝালকুড়ি পাকশা মাজার রোডে অ্যাড্রেস দিলাম, সে আসলো। পর আসার পর ফোন দিল যে আমি চলে আসছি। তো আমি বললাম আপনি সরকারি স্কুলের সামনে দাঁড়ান, আমি আসতেছি। পরে ওই রাতে ফজরের আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে এমন টাইম। পরে আমি বের হলাম, বের হয়ে তাকে যখন আনতে যাব, তার সাথে দেখা করা মাত্র আমি তখনই অ্যারেস্ট। মানে আলটিমেটলি হচ্ছিল মামলা করে তারপরে পুলিশ নিয়ে গেছে এই সিস্টেমে আপনাদেরকে ধরার জন্য। ওকে। পরে অ্যারেস্ট হলাম ওইখান থেকে। পরে ও আসলো, তখন আসার পর নিয়ে আসলো আমাদের মিরপুরে। ওরও তো বয়স তখন হয়নি, 18 হয়নি নাকি? 18 হয়েছে, বিয়ের বয়স হয়েছে তখন, সার্টিফিকেট অনুযায়ী হয়েছে। আচ্ছা। পরে থানায় নিয়ে আসলো ফজরের টাইম। পরে আমাকে আশ্বাস দিল যে মামলা তখন হবে কি না। করছিলেন? মানে পড়াশোনা করছিলেন ওই সময়টাতে নাকি জবে ছিলেন? না, আমিও স্টাডির মধ্যে ছিলাম, আমারও এক্সাম দেওয়া হয়নি। মানে আমার জন্য ওটা হয়নি। আপনি তখন কিসের এক্সাম দেওয়ার কথা? ইন্টার। ও, আপনারা দুজনেই ব্যাচমেট? জি। পরে আমাকে আশ্বাস দিয়েছে যে মামলা দিব না, সমস্যা নেই, নিয়ে যাব। পরে আমার ফ্যামিলিও আসছে, ওর ফ্যামিলি তো ছিলই সকালবেলা। পরে একটা মীমাংসা হয়েছে যে সকালবেলা কোর্ট থেকে আমাকে নিয়ে আসবে, কোর্টে এটার হবে যে কোর্ট ম্যারেজ করে ওখান থেকে আমরা চলে আসবো। তো তারপরের দিন কোর্টে উঠালো, পর আর কিছু হলো না। পরে আমাকে কেরানীগঞ্জে নিয়ে চলে গেল, সেখান থেকে জেলে 5 মাস প্রায় 22 দিন, মানে 6 মাসের মতো আমি জেলে ছিলাম। পরে আমার জামিন ওর ফ্যামিলি থেকেই করাইছে। পরে আসার পর মানে ওই সময়টাতেও বিয়ে হয়নি আপনাদের? না, ওই টাইমটা বিয়ে হয়নি। পরে 6 মাস আসল শ্বশুর বাড়ি চলে গেছে। পরে আসার পর ওদের বাড়িতে আমি উঠি। ওঠার পর এটার থেকে আরেকটা পিওর জেল, মানে ওটা ছিল হচ্ছে আসল জেল, আর এটা হচ্ছে একবারে আমি আসল শ্বশুর বাড়িতে উঠলেন। হ্যাঁ। পরে ওদের বাসায় উঠি। ওঠার পর কয়েকদিন ছিলাম। ওরাই ছাড়িয়ে নিয়ে এসছে? মানে আপনার হবু ওয়াইফ যেভাবে হোক ম্যানেজ করেছে। আপনি তখন কি বলছিলেন বাসায়? ইন দ্য মিন টাইম কি জানাজানি হয়েছে আপনার কি অবস্থা চলছিল, মানে কেন আপনারা পালালেন, কি অবস্থা সব বলেছেন বাসায় এই ঘটনা? আচ্ছা, তারপর? আমি তো তখন ভিতরে, তখন আমার আর কিছু আমি জানি না যে বাইরে কি হয় না হয়, তখন ওই জিনিসটা করছে। পরে ওর বাসায় উঠি। ওঠার পর ওর বাবা একদিন জিদ করে বলে যে আচ্ছা তোমরা যাও, বিয়ে করে আসো কালকেই, ঠিক আছে? তো আমরা দুজন আবার ওই ওর বাসাতেই ওঠেন? কেন ওঠেন ওর বাসাতে? ওর বাসা থেকে কেন উঠি, কারণ আমার ফ্যামিলিতে এটা মেনে নেয় না, এই সম্পর্কটা। যাবে কোথায়? হানিফ সংকেতের একটা নাটকে বোধহয় দেখেছিলাম এরকম, যে সম্ভবত আই এম নট শিওর, যে চোর গেছেন, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি আসলে এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, চোর গেছে কোনো একটা এলাকায় চুরি করার জন্য, কোনো একটা ঘরের মধ্যে সব কিছু নিয়েছে, চুরি করেছে। এখন যার ঘরে চুরি হচ্ছে সে বুঝতে পেরেছে চোর চুরি করছে, সে ভাবছে দেখি কি করে। সো দেখতে দেখতে দেখলো ঘরের সব কিছু নিয়ে নিয়েছে। তো নিয়ে এসে চলে গেছে, এবং তারপরে চোর নিজের বাড়িতে এসে তারপরে হচ্ছে বাতি জ্বালিয়েছে। জ্বালানোর পরেই যে ব্যক্তিকে দেখে, মানে যে যার বাসায় চুরি করেছে, সে তার সামনে দাঁড়িয়ে আছে। এই আপনি এখানে? তখন বলছে সবই তো নিয়ে আসছেন, আমাকে রেখে কি করবেন, আমিও চলে আসলাম। তো আলটিমেটলি ওকে রেখে আসছিল জেলে, ও বের করে তো লাভ নাই, ও তো ঘরের মধ্যে ঢুকে বসে আছে। ওকে, আপনি হচ্ছেন সলিড লাভার, যেটাকে বলা যায়, যে এসপার ওসপার হয়ে যাবে, প্রেমিকা ছাড়বেন না। ভেরি গুড। ওকে, বলেন তারপর? পরে রেগে মেগে বললো বিয়ে করে আসো, যাও। তা আমি আবারও তার এই কথারই চান্স নেই, কারণ কেন
আমি বের হওয়ার পর, জেল থেকে বের হওয়ার পরও মানে তাদের ছিল, দুই ফ্যামিলির ছিল যে বিয়ে হবে না হবে না। ও ওকে। তো ওর বাবা যেহেতু একবার জিদ করে বলেই ফেলছে যে কালকে তোমরা যাও বিয়ে করে আসো, তখন আমরা এই কথা চান্স নিয়ে ডাইরেক্ট তারপরের দিন কোর্টে মতামত চলে যাই। চেঞ্জ হতে পারে কিন্তু এই চান্সে করে ফেলি। আচ্ছা, পরে কোর্টে চলে যাই। তো আমার মামলার যে উকিল ছিল এখনও উনি আছে, তো ওনার চেম্বারে ডাইরেক্ট যে আমরা বিয়েটা সারি। ঘটনা ভুলে যেন না, যে ঘটনার প্রেক্ষাপটে ওদের পরীক্ষা দেওয়া হলো না, বিয়ে হলো, ওই ঘটনাটা ভুলে যেন না। যে লোকটাকে হাত করে ওরা বলতেছে যে ওই প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছে গেছে এবং একটা ভুয়া প্রবেশপত্র বের করবার জন্যে, একটা ইল্লিগাল প্রবেশপত্র বের করার জন্যে, এই ঘটনাটা ভুলে যেন না, কারণ এটাই আসল ঘটনা সামনে আসতেছে। বিয়ে করলেন আপনারা বিয়ে করে চলে 2000 আসলাম। সালের 2000 কত সাল? এটা হলো 2018। 2018 সালে বিয়ে করেছেন। আমি জেল থেকে বের হয়েছি 25 তারিখে, জুলাই মাসের 25 তারিখ, আর আমরা বিয়ে করি হলাম 30 তারিখে। ওকে, তারপর 5 দিনের মধ্যে। পরে আমি আমার ফ্যামিলিতে এটা মেনে নেয়নি, কারণ আমার একটা বাইক ছিল, তো আমি যখন জেলে ছিলাম তখন থানায় বাইকটা নিয়ে যায়, পরে ওই বাইকটা আমি আর পাই না। সেই কারণেই আমার জিদ মেটানোর জন্য যেভাবে হোক সে একটা বাইক দেয়। পরে আমি আস্তে আস্তে পাঠাও চালানো শুরু করি। তখন পাঠাও এর খুব প্রভাব, নতুন নতুন এখনো প্রভাব। এখন এরকম একটা ইনকাম হয় না, কিন্তু প্রথম হিউজ ইনকাম ছিল, ওরকম কল ছিল, রাইট ছিল। পরে পাঠাওতে মোটামুটি ভালোই চলছিলাম। ওর ফ্যামিলিটাও এরকম না, আর ওর ভাই বোন যেরকম, মানে সবাই সবার মধ্যে বিয়ে করে নিজেরা সেটেল হয়ে মানে গেছে। আপনাকে বলে তো দিয়েছে বাইকটা যে অ্যাটলিস্ট তোমার সংসারটা কোনোভাবে চালাও। এরকম কিছুই। আর ওর ভাই আছে, কিন্তু ভাই থাকলেও কি হবে, বড় ভাই থাকলেও কি হবে, সেও সেটেল, মানে ওর ফ্যামিলিকে দেখার মতো কেউ নাই। তা আমি ওর ফ্যামিলি যেহেতু ছিলাম, ওরকম আস্তে আস্তে টুকটাক কিছু করার চেষ্টা করতেছিলাম। পরে এইভাবে আস্তে আস্তে মোটামুটি ভালো দিন গেল। ওর বাবাও একটু অসুস্থ। পরে এইভাবে করতে করতে আমরা আলাদা হলাম একটা সময়। আমি আরও আলাদা নিলাম বাসা নেওয়ার পর আমি এরকম পাঠাও চালাই, পরে ও টিউশনি করে, চলতেছি। পরে হঠাৎ ও একদিন ফেসবুকে কি মনে করে, এটা তুমি বলো। এই পার্টটা আপনার। ফেসবুকে মানে দেখা যায় যে নিউজেই থাকে যে অ্যাড ফ্রেন্ড এরকম আসে অনেক। তো একদিন হঠাৎ দেখি যে মানে ওই ছেলেটার একটা পিক, তা আমি মনে করতে পারতেছিলাম না। তো আমি তখন বাই দ্য ওয়ে, আপনি ফেসবুকে তার সঙ্গে তো আগেই কথা বলছিলেন, সো ফ্রেন্ড লিস্টে তো থাকার উনি কথা। তো আমাকে ব্লক করে দিয়েছে, উনি ওই আইডিটাই ডিএক্টিভ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা মানে সে সকল প্রকার সোশ্যাল নেটওয়ার্ক থেকে মানে আমাদের বিচ্ছিন্ন করে দিছে। আচ্ছা। আমি তখন ওকে দেখাই রাতের বেলা যে আচ্ছা এই ছেলেটা ওই ছেলেটা না। তখন ও বলে যে হ্যাঁ তুমি। তখন আমি বলি যে আমি একটা কাজ করি, আমি একটা মানে আইডি খুলি, কারণ এই আইডি ও তো আমাকে চিনে। এই আইডি দিয়ে রিকোয়েস্ট পাঠাবো না, অন্য কোনো আইডি দিয়ে আমি তাকে রিকোয়েস্ট পাঠাবো। তা আমি ওই আইডিটা খুলে 2-3 দিন রানিং করি, যেন মনে না হয় যে না নিউ বা ফেক আইডি এরকম। তো আমি রিকোয়েস্ট পাঠাই ফেক ছবি দিয়ে। হ্যাঁ, ফেক ছবি বলতে মানে কোনো মেয়ের ছবি না, এমনি নর্মালি একটা ছবি দিয়ে। তো পাঠানোর পর অ্যাকসেপ্ট করে 2 দিনের মাথায়, হ্যাঁ 2 দিনের মাথায় অ্যাকসেপ্ট করার পর আমি মানে আমি প্রথমে হাই দিছি, তো সেও হাই দিচ্ছে। পরে একটু জানাশোনা হলো। পরে বলতেছে, আমি বলছিলাম যে আমি বিবাহিত, তো কথাবার্তা হতো। তো আমি এই সুযোগে আমি বলেছিলাম যে সে আবার মানে প্রতিদিন নক করতো মোটামুটি। তো একদিন বলতেছে যে কেমন আছেন, তা বললাম যে তো আলহামদুলিল্লাহ, বাট মনটা ভালো না। তো বলতেছে যে কেন? তো আমি বললাম যে আসলে আমার মার্কশিটটা হারিয়ে গেছে। তো বললো যে মার্কশিটটা হারিয়ে গেছে কোথা থেকে? তো বললাম আমি কলেজ থেকে আসতেছিলাম, তখন হারিয়ে গেছে। আপনার প্ল্যান কি ছিল, মানে লোকটাকে ধরা? হ্যাঁ। তখন বললো যে না, তখন কোনো রেসপন্স দেয় না এরকম। তা আমি তো বলতেছি যে আমি কিভাবে পাবো, আমি তো মানে বলতেছি কিভাবে পাবো, আমি খুব টেনশন হচ্ছে, বাসায় কেউ জানে না এরকম বলতেছি। তো বলতেছি যে বাসায় কেউ জানে না? আমি বলি না। বলে এখন কি করবেন? আমি বলি আমি জানি না, মানে যেভাবে হোক আমার এটা লাগবে। তো বলতেছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আমার বোর্ডের মানুষের সাথে লিঙ্ক আছে। তা আমি বলি আচ্ছা তো এটা উঠানো যাবে? বলছে হ্যাঁ উঠানো যাবে না কেন, এটা তো মার্কশিট, এটা কোনো ব্যাপার না। তারপর বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সামনাসামনি কথা বলি। তো আমি বললাম না সমস্যা নেই, আমি তো বাসা থেকে বের হতে পারি না, নিষেধ, শুধু কলেজে আসা যাওয়া এই। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে কিভাবে? আমি বলি সমস্যা নেই, আপনার প্রতি আমার বিশ্বাস আছে।
তো বলতেছে আচ্ছা ঠিক আছে, কিছু টাকা লাগবে। তা আমি বললাম কীরকম? বলে যে এই তো 10-15 হাজার টাকার মতো। তা আমি বললাম দেখেন আমি তো স্টুডেন্ট, আমি এরকম মানে এত অ্যামাউন্ট আমি ম্যানেজ করতে পারবো না। তো বলে আচ্ছা ঠিক আছে, আপনি ম্যানেজ করতে থাকেন, আমি আপনাকে জানাবো। তো এরকম কথা হতে থাকে। তো তার সাথে আমার সেপ্টেম্বরের দিকে মানে পরিচয় হয় আর কি, সেপ্টেম্বরে। তো আমাকে এসে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি কথা বলেছি হবে, তো আপনি আমার সাথে দেখা করতে পারবেন না, আপনি কি বিকাশে টাকাটা দিতে পারবেন? তা বলে আসলে বিকাশে হয়তো বা ঠিক হবে না। তো বলতেছে আমি বলি আচ্ছা আপনি কি বাসায় আসতে পারবেন? আমার বাসায় আম্মু আছে, তো আম্মুকে আমি বলছি, আম্মু বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার ওই ভাইয়ের সাথে একটু কথা বলি। তো বলতেছে যে আচ্ছা দেখি, সে মানে শিওর না। তো মানে আস্তে আস্তে সে এই কথাগুলো কি আপনার সঙ্গে তার সাথে মেসেঞ্জারে হচ্ছে নাকি ফোনে হচ্ছে? না 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 মেসেঞ্জার। তখন আমি তাকে ফোন নাম্বার দিইনি, তখন মেসেঞ্জারেই বলতেছেন? আচ্ছা, চ্যাট করতেছেন। হ্যাঁ। তারপর বলতেছে যে মানে সে আস্তে আস্তে আপনি থেকে তুমিতে এসে পড়ছে। তো বলতেছে যে তোমার হাজব্যান্ড কোথায় থাকে? আমি বললাম আমার হাজব্যান্ডের বাসায় থাকে, আমার কাবিন হয়েছে, আমাকে উঠায় নেয়নি এখন। বলে আচ্ছা ঠিক আছে, চলো আমরা একদিন মিট করি। তারপর মানে একটু বেশি ফ্রি হয়ে যাচ্ছিল। তা আমি ওকে এটা জানাই। পরে আমি বলি না, আমি দরকার নেই, আমি আনবো না, আমার ভালো লাগতেছে না, এরকম কথাগুলো। তো বলে দেখো মানে আনতে তো হবেই, একটু কষ্ট করো, আনতে হবে। পরে এমনও গেছে যে ও মেসেজে চ্যাট করছে, আমি করিনি। ওকে, মানে আমাদের প্ল্যান ছিল যে এনি হাউ যেভাবেই হোক তার সাথে যেরকমই চ্যাটিং হোক না কেন তাকে আমার আনা লাগবেই। আর আরেকটা জিনিস একটু মিসিং করে গেছি, আমি জেল থেকে বের হওয়ার পর ওকে কলেজ থেকে ওইখান থেকে করে আমাদের আবার অ্যাডমিট করে সেকেন্ড ইয়ারে। তারপরে আমরা আলাদা হই, মানে ও কন্টিনিউ, আমার ইচ্ছা ছিল যে ও যাতে এক্সামটা দেয় ইন্টার, যেহেতু দিতে পারে নাই, পরে আবার ও কন্টিনিউ আবার স্টাডি শুরু করে, কিন্তু আমি আর করি নাই। পরে চ্যাটিং করার পর যে কোনো এক পর্যায়ে বিভিন্ন কথার মধ্যে তাকে একদিন আনাইছি। আনানোর পর সে আসছে, একেবারে বাসা পর্যন্ত চলে আসছে, অ্যাড্রেস দিয়েছিলাম, বাসা পর্যন্ত চলে আসছে। পরে ধরে আমি কিছু মারধর করি তাকে। আমি নিজেই ছিলাম, আর আমার ভাগনা ছিল, আমার ভাগনা বলতে ওর বোনের ছেলে ছিল। পরে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, পরে আমি ওই ছেলেটাকে আমার বাসায় রাখি, বাসায় রেখে ওর গার্জিয়ানকে ফোন দিই। ফার্স্টে ওর গার্জিয়ানকে ফোন দিই, ওর গার্জিয়ানের কথা সকালবেলা আমরা আসতেছি। আর যেহেতু আস্তে আস্তে প্রায় তখন রাত্রেবেলা প্রায় 12টা-1টা এমন টাইমে। ওর বয়স কিরকম? আপনাদের মতোই? না, আমাদের চেয়ে বড়। বিয়ে শাদী করেছে? না না, তার 1 মাস পর তার বিয়ে। ওকে। সে বলতেছিল যে যার সাথে আমার কিন্তু বিয়ে, হাইট ওয়েট মানে খুবই বড় ছিল, স্বাস্থ্যবান ছিল। মানে সে বলতেছিল যার সাথে আমার বিয়ে, আমার ওকে পছন্দ না। এখানে একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যে ব্যক্তিটাকে নিয়ে কথা হচ্ছে তার কোনো আইডেন্টিটি এখানে রিভিল করিনি। ইভেন আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন ওদেরও আইডেন্টিটি আমরা এখানে রিভিল করিনি, বিকজ দিস ইজ নট ইনভেস্টিগেটিভ শো। এটা আমাদের অনুষ্ঠানের একটা সীমাবদ্ধতা। আমরা এক পক্ষের বক্তব্যের প্রেক্ষাপটে পুরো ঘটনাটাই তুলে ধরার চেষ্টা করি প্রাথমিক তদন্তের ভিত্তিতে। ওনারা যেখানে এসছেন এই ঘটনা কতটুকু সত্য সেটার জন্য ওনারা যে কাগজপত্রগুলো এনেছেন সেগুলো আমরা চেক করেছি। সেই বেসিসে আমরা যেভাবে তুলে ধরলে কারো সামাজিকতায় আঘাত প্রাপ্ত হবে না, কিন্তু এই গল্পটা থেকে সবাই যাতে কিছু শিখতে পারে সেই আঙ্গিকে আমরা গল্পটা এখানে তুলে ধরছি। সুতরাং বেশি কোয়ারির দিকে যদি আপনি যান তাহলে এখানে ওইভাবে কোয়ারি না করে বরং আপনি কি মেসেজটা নিচ্ছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় ওই মেসেজটার দিকে তাকান। এখানে যারা এসছেন তাদের লাইফ তাদেরকে ইন্ডিকেট করা, তাদের লাইফ নিয়ে কথা বলা বা তাদের দোষ ত্রুটি ধরা, এটা কিন্তু আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য না। এবং সেক্ষেত্রে আপনি কীভাবে নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। জি বলেন। তারপর ও যখন আসে মানে ও মারধর বলতে একটা চর দেয় এরকম, এর বেশি কিছু দেয় না। তো আমি বলি যে এটা কী করতেছো, আশেপাশে মানুষ আছে। তো সে বলতেছে যে ভাই 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 আমাকে পুলিশে দিয়েন না, ভাই আমার পুলিশে দিয়েন না। তো ও বলছে পুলিশে কেন দেব, আপনার বাবা মাকে ফোন দিয়েছি, আবার ওর আব্বু আমাকে ফোন দিয়ে সব বলা হয়েছে এভরিথিং। তখন ও মানে এর আগেও এরকম কিছু কাজ করছে, কারণ যখন ওর বাবা মাকে ফোন দিছে ওর সাথে আমি কথা বলেছি, ফার্স্ট আমি কথা বলি নাই। তোর বাবা মার কথা ছিল এরকম 2 দিন পর পর এমন কাজ করবি আমাদেরই যাওয়া লাগবে, এবারে তুই থাক, এবারে বুঝ মজা। মানে ওর বাবা মার ফার্স্ট কথা ছিল এরকম ওর সাথে। কারণ ওকেই বলছি যে ওর বাবা মাকে মানে আমার শ্বশুর শাশুড়িকে জানাই নেই ব্যাপারটা। ভাবছি যে রাত হয়ে গেছে সকালবেলায় জানাবো, ওর ফ্যামিলিতে আস্তে আস্তে লেট হবে। আর কারণ ও থাকে হলো মতিঝিল মহিলা ডিগ্রি কলেজের ওখানে।
পরে সকালবেলা গেট খুললাম, গেট খোলার সাথে সাথে দেখি পুলিশ চলে আসছে। ও তো পুলিশ দেখেই মানে ডাইরেক্ট বলতেছে যে আমাকে আটকা রাখছে, মানে ওর এরকম মতবাদ ছিল। পরে ওর বাবা মা আসছে বাসার মধ্যে, বলে যে আমার ছেলেকে আটকা রাখছে ওরা, ডাইরেক্ট কথা। পরে পুলিশও আমাদের এরকম কোনো কথা শুনে নাই, পরে এখান থেকে আমাদের নিয়ে চলে আসছে দুজনকেই, আমাকে ওকে আর ওর ভাগনা ছিল কলেজ থেকে, মানে ওর ভাগনা আমাদের বাসায় হয়ে তারপর ওর বাসায় যাবে। পয়েন্ট টু বি নোটেড, নাম্বার 1, প্রথম কথা হচ্ছে এই লোকটাকে তারা ঘরের মধ্যে কেন আটকে রেখেছে, এই জায়গাটার প্রেক্ষাপটে ওরা যদি ইতিহাসের দিকে যায়, মানে রিজনটা কি, সেখানে কিন্তু ওনারা দোষী। খুব নর্মাল জায়গাতে যদি আমি বিষয়টা বলি, একটা হচ্ছে আপনারা নিজেরাও ইল্লিগাল পথ বেছে নিয়েছিলেন, সে কারণেই এরকম একজন ইল্লিগাল অ্যাক্টিভিটি করা একজন মানুষ আপনাদের ঘরের মধ্যে। তার মানে আপনারা ওনাকে ধরাতে গেলে আপনারা নিজেরাও বিপদে পড়েন। যদি আইনের চোখে যায় বিষয়টা, তাহলে আপনি কোনো দিক থেকেই পার পাচ্ছেন না। মানে প্রথমত হচ্ছে কোনো একজন মানুষকে আপনি আটকে রাখতে পারবেন না আইন অনুযায়ী, তাকে আপনাকে পুলিশকে ইনফর্ম করতে হবে। কিন্তু কথা হচ্ছে পুলিশকে আপনি ইনফর্ম করবেন কোন বেসিসের ভিত্তিতে? আপনি নিজেও তো অপরাধ করছেন, রাইট। তো এটা হচ্ছে সেদিন কীরকম একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেখছিলাম, সম্ভবত কোনো একটা কুমিল্লার কোনো একটা লোকাল নিউজ পত্রিকা এসছে, উইচ ইজ মে নট বি অথেন্টিক। আপনারা নিশ্চয়ই জানেন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এখন বাংলাদেশে কিন্তু পুলিশের একটা, আপনারা জানেন পুলিশ সেবা নিতে হলে 999 আমরা ফোন দিই, এবং এটা খুব ভালো একটা স্টেপ আমি মনে করি বাংলাদেশ সরকারের। তো এরকম একটা খুব ইন্টারেস্টিং নিউজ দেখছিলাম এরকম, যে একজন ভদ্র মহিলা ফোন দিয়েছে 999-এ। এটা সত্য কি মিথ্যা আমি জানি না, এটা মেবি ফানি হবে। তো ফোন দিয়ে বলছে যে আমি কমপ্লেন করার জন্য ফোন দিয়েছি। কী কমপ্লেন? বলছে আমার সাথে 50% শেয়ারের কথা ছিল, কিন্তু সে নিয়েছে 80%, আমাকে দিয়েছে 20%। তো ঠিক আছে, নিব আমরা কেস, কিন্তু কিসের জিনিস? হচ্ছে গাঁজা। তো এটার জন্য সে কমপ্লেন করেছে পুলিশের কাছে। তাহলে বোঝেন কী অবস্থা, মানে কোনটার জন্য আসলে পুলিশের কাছে যেতে হয়, এটার বিষয়েও আসলে আমরা অনেক সময় ওয়াকিবহাল। তো ওরা আসলে এক অর্থে ওয়াইজই ছিল বলবো, কারণ ঘরের মধ্যে নিয়ে এসে নিজেরা পেনাল্টি দিবে। আচ্ছা, আপনারা কী করতেন বলেন? প্ল্যান কী ছিল, ফিউচার প্ল্যান কী ছিল? কেন ওর বাপ মাকেই ডেকে নিলেন, কেন বা নিজের ঘরের মধ্যে রাখলেন, কী করতেন আপনারা? ওর বাবা মাকে ডাকার কারণ হলো ওর বাবা মার সাথে আমার শ্বশুর শাশুড়ির একেবারে করবো, ডাইরেক্ট সামনাসামনি করাবো। কারণ ওর বাবা মা বলছে যে আমরা সকালবেলা আসতেছি, সমস্যা নেই। তো সেক্ষেত্রে রাতটা ঘুমাইছি, সকালবেলা গেটের নকে আমি না, শ্বশুর শাশুড়িকে সামনে করার লাভটা কি? মানে শ্বশুর শাশুড়ি কি ঘটনা বিশ্বাস করতেছিল না? না, বিশ্বাস তো অবশ্যই করছে। যে টাকাটা আমরা দিছি তাকে, সেই টাকাটা তো আমাদের যদি এখন আসে, সেটা আমাদের জন্য অনেক কিছু। ও মানে ওর কাছ থেকে টাকাটা আপনারা নিয়ে নেবেন, এইটার জন্যই মূলত কাজটা করছেন না। এটার জন্য তারা পুলিশের কাছে যেতে পারবে না, কারণ তারা নিজেরাও তো ইল্লিগাল কাজ করেছে। তো ঠিক আছে, কিন্তু সেটা তো হলো না, ঘটনা তো অন্যদিকে যাচ্ছে। খুব খুব শিক্ষণীয় একটা গল্প আজকের এই, মানে ওনাদের যে ঘটনাটা ঘটেছে সেই প্রেক্ষাপটে। বলেন তারপর? পুলিশের কাছে পরে থানায় নিয়ে গেল, রূপনগর থানায়। পরে সেখানেও থানার মধ্যে প্রায় 6-7 দিনের মতো আমরা ছিলাম। 6-7 দিন থানার ভিতরেই ওরা মামলা দিয়ে দেয়, আমাদের কথা বিশ্বাস না করে। অপহরণ মামলা? হ্যাঁ, ওদের মামলাটাই নেয় পুলিশ। আমাদের রিমান্ড টানে 5 দিনের। আর ওরা দাবি করে যে আমরা ওকে আটকে রেখে আমরা টাকা চেয়েছি, এরকম কিছু ওর বাবা মা এই অভিযোগটা করে। ঠিক আছে, কিন্তু আমাদের কাছে প্রমাণ ছিল যে ওই ব্যক্তি যাকে আমরা টাকা দিয়েছিলাম ফর্ম ফিল আপের জন্য, আর সেই মাঝখান থেকে আমাদের সাথে সম্পর্কটা বন্ধ। কি প্রমাণ ছিল আপনাদের কাছে? আমাদের কাছে যেমন মোবাইলের মেসেজ ছিল কিছু, কারণ ব্লক দিলেও একজনের মেসেজ চলে গেলে আরেকজনের মেসেজটা থাকে, সেরকম কিছু। কিন্তু তারা তো আমাদের কোনো কথাই শুনে নেই। আমরা যে লকআপের ভিতরে লকআপই, গার্জিয়ান আর কতটুকু জানে। পরে রিমান্ডে দিল। আমার শ্বশুর শাশুড়ির মানে ফ্যামিলির এমন অবস্থা, এর মধ্যেও রিমান্ডে মারে নাই, টাকা দিয়ে রিমান্ড কাটাই দিছে। তো বুঝি পুলিশের যে টর্চার, মানে অমায়িক, বলার মতো না। কারণ কেন, পুলিশ আমাকে যখন বের করছে রিমান্ডে নিবে, একটা রুমের মধ্যে একটা জানালা ছিল। আমার শাশুড়িকে এমন অবস্থা করছে যে তাকে থানার ভিতরে থাকতে দেবে না, বাহিরে। আমার শাশুড়ি সারা রাত বাইরে ছিল, মানে থানার বাইরে। তো আমাকে বলছে জানলা দিয়ে ডাক দাও, তুমি ডাক দিয়ে তুই বল টাকা দেওয়ার জন্য, নাহলে মারবো। আমি যখনই ডাক দিই তখনই মানে আমাকে বাড়ি দেয়। যাকে মার বলে, মানে তাদের যে রুল, ব্যাথের রুল তো অনেক লাগে, প্রচণ্ড লাগে। যে টর্চার ছিল মানে সহ্যনীয়, মানে সহ্য করার। আপনি তো রিমান্ডে ছিলেন, হ্যাঁ, তো আপনার অভিজ্ঞতা কি? আমাকে মানে মারে নাই, বাট ও একটা রুম ছিল, ছোট একটা রুম, মানে পর্দা দেওয়া ছিল, মানে ঢুকলেই 2টা সোফা। তো সেখানে বসাইছে, বসানোর পর লাঠি নিয়েছে। লাঠি নেওয়ার পর বলতেছিল যে এখন তুই স্বীকারোক্তি দে, তাহলে হয়তো বা আমি ভালো কিছু লিখতে পারবো।
মানে তোদের বাঁচাই দিতে পারবো, আর তোর বাবাকে বল 70-80 হাজার টাকার মতো দিতে, তাহলে আমি ওরকমভাবে আমি যা লিখবো তাই। তা আমি বললাম যে দেখেন আঙ্কেল, আমার বাবার ওরকম এখন নাই, দিবে কিছু সেই সামর্থ্যটা এখন নাই। তো সেটা বলতে মানে সে বিশ্বাসই করতেছে না। তারপর আমাকে যখন লক আপ করে তখন বলতো যে ওকে ঘুমাতে দেওয়া যাবে না, আমাকে ঘুমাতে দেওয়া যাবে না। তো আমি বসে থাকতাম, তাও 10 মিনিট পর পর এসে মানে ডাক দিত যে জেগে আছেন, বললাম হ্যাঁ, ঠিক আছে, মানে এরকম। আর যখনই বের করতো বেশিরভাগ আমাকেই বের করছে, ওই রুমে নিয়ে গেছে। আর ওইখানে পুলিশ মানে মহিলা পুলিশ 2 থেকে 3 জন ছিল এরকম। তো যে আমাদের নিয়ে গেছে মানে আমাকে রুমে নিয়ে গেছে, তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তোমার আম্মুকে ফোন দাও আমার ফোন দিয়ে। তা আমি বললাম ফোন দিয়ে কী বলবো? বলে যে বলো যে আমাকে অনেক টর্চার করতেছে, আমাকে অনেক মারতেছে, প্লিজ টাকা দিয়ে যাও। তা আমি কি বলবো তখন, মানে এখানে সোফার সামনে, তো এই পাশে 2টা সিটের সোফা, ওইটা সিঙ্গেল। তা আমি এখানে বসে আছি, সে এখানে এসে বসার পর বলতেছে যে বলো আমি আছি এখন, মানে তুই থেকে তুমি এসে পড়ছে, বলো আমি আছি, সমস্যা নাই, কিছু কমই রাখবো, এরকম বলতেছে। আর মানে মাথায় হাত দিচ্ছিল, মাথায় হাত দিতে মানে এভাবে পিঠে। তা আমি 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 মানে সকাল ভোর, তখন তাদের নাইট ডিউটি ছিল, তো সকাল ভোর 4:30-5টার দিকে তখন আমি আম্মুকে জাস্ট ওই অবস্থায় ফোন দিয়ে বলি যে মা আমি কি করব, আমি আর কিছু বলতে পারি না, যে মা আমি কি করব। তা আমি বলি কী হয়েছে? আমি বলি মা আমাকে তো টর্চার করতেছে অনেক। বল টর্চার করতেছে মানে তোমাকে কি গায়ে হাত দিচ্ছে? আমি বলি না মা, এর চেয়েও বেশি। তখন আম্মু বুঝে যায়, তখন আম্মু মানে সঙ্গে সঙ্গে চলে আসে। তখন মানে আমি কান্না করতেছিলাম। আমার আম্মুর সাথে আমাকে দেখা করার কোনো সুযোগ ছিল না। বাহিরে আমার লকআপ থেকে বাহিরে তাকালে মানে রাস্তা দেখা যায় এরকম। তা আম্মু রাস্তায় দাঁড়াইছিল, আমি লকআপে, তো ওইখান থেকে মানে দেখা, ভিতরে আর ঢুকতে পারছিল না। তারপর একটা মহিলা পুলিশ আসছিল পরে। মহিলা পুলিশটা এসে বলতেছে যে রিমান্ডে কে আছে? মহিলা বলতেছে উনি। বলছে যে কখন রিমান্ডে নিতে হবে? বলছে যে আপনি আধা ঘন্টা পর ফ্রেশ এসে রিমান্ডে নেন। তখন উনি আসছে আবার, এসে বলতে দেখছিস তোকে রিমান্ডে নিবে, কিন্তু রিমান্ড কাকে বলে জানিস? তা আমি বললাম আমি কি করব বলেন, আমার কথা তো আপনারা বিশ্বাস করতেছেন না। তো বলতেছে সেটা আমার দেখার দরকার নেই। মানে তারা ওপেনলি টাকা চাচ্ছে, ওপেনলি বলতেছে যে 60-70 হাজার টাকা দে। এখন তো আমি 60-70 হাজার টাকাও মানবো না, কারণ তোর আমাকে চাতাই দিছিস। এখানে আবার আমাকে রেখে ওকে আবার বের করে ওই রুমটাতে নিয়ে মানে আমাকে দেখাচ্ছে, ওকে মারতেছে। আমি এখানে কান্না করতেছি, ওকে মারতেছে। তো ওকে মারতেছে, তো আমি কান্না করতেছি, তখন না পর্দাটা লাগাই দিছে, মানে বুঝলো যে এখন আমি ওকে অনেক মারবো, এরকম একটা। মানে তারা এরকম একটা সিচুয়েশন বানিয়ে ফেলে যে তাদের টাকা লাগবে এনি হাউ, এখন তারা যা ইচ্ছা তাই করবে আমাদের সাথে, কিন্তু টাকা তাদের দেওয়াই লাগবে। আর তারাও জানে যে যে মামলাটা আমাদের নামে দিয়েছিল তারা মিথ্যা মামলা, তারাও জানে, কিন্তু তারা বলে যে এখন কিছু করার নাই, মামলা তো আমাদের নামে নেই। পরে তাদের মামলাটাই নিল। পরে একটা পর্যায়ে আসে 6-7 দিনের মধ্যে একটা আপোষনামা করা লাগবে। আপোষনামা করলে হয়তো আপোষনামার প্রস্তাবটা কে দেয়? আপোষনামার প্রস্তাব এখন ওর ফ্যামিলি থেকেই সব দৌড়াদৌড়ি, কারণ আমার ফ্যামিলি ওরকম আমাদের সাপোর্ট দেয় নাই, পরবর্তীতেও দেয় নাই। পরে এখন আপোষ হওয়ার জন্য ওই ফ্যামিলিতে একটা ডিমান্ড চেয়ে বসে, কিছু আবদার করে। মানে যেই ফ্যামিলি বলতে আপনার যেটা বোঝাচ্ছেন, যেই লোকটাকে আমরা টাকা দিয়েছিলাম, ও এখন উল্টা আপনাদের কাছ থেকে টাকা চাচ্ছে যে আপোষ করো। দেখেন অবস্থা, কিছু করার নাই, কারণ আপনি ফেসে গেছেন। সেটাই, তখন কিছুই করার নাই তো। আর আমিও বুঝতে পারি নাই যে একটা ছোটোখাটো বিষয় এত কিছু হয়ে যাবে, কারণ আমি ভাবছিলাম যে সকালবেলা তার ফ্যামিলি আসবে, আমার শ্বশুর শাশুড়ি আসবে, সেখানে একটা মিউচুয়াল হয়ে যাবে কিছু একটা। তো আমি তো জানতাম না যে ঘরের মধ্যে পুলিশ চলে আসবে। পরে রাত্রে 2-3টার সময় মিরপুর থেকে সেই মতিঝিল তাদের বাসায় যায় ওর ফ্যামিলি, আমার ওয়াইফের ফ্যামিলি। যে এখান আসার পর যেখানে আমরা আলাদা বাসা নিয়েছিলাম, সেখান থেকে আবার আমরা শ্বশুরবাড়ি চলে আসি।
মানে আমি শ্বশুর বাড়ি আবার চলে আসি ওকে নিয়ে। পরে এটা নিয়ে আর বাড়াবাড়ি আমরা করি নাই। ওর অবস্থাও খারাপ, ওর ফ্যামিলির অবস্থাও খারাপ, মানে সব ঘোলাটে হয়ে গেছে একেবারে। পরে ওর যে ভাই ছিল, ওর ভাই, আমি যে বাইক দিয়ে পাঠাও চালাতাম সেই বাইকটা ওর বড় ভাই নিয়ে নিল। তা আমিও এখন বসা, ওইরকম কিছু করতে পারি না। পরে মাঝখানে জব নিয়েছিলাম, কিন্তু ফিক্সড স্যালারির না, কমিশনের চাকরি, যে যদি ক্লায়েন্ট হয় তাহলে টাকা, না হলে টাকা না। তো এইভাবে করে আস্তে আস্তে চলতেছে। আপোষ মানে তারা যখন প্রথম কোর্টে মানে রাতের বেলা গিয়েছে, তখন বলছে যে না আমরা যাবো, এর পরের দিন যাব কোর্টে। তখন এর পরের দিন ঠিক লাস্ট মোমেন্টে মানে আমাকে যখন নিয়ে যাচ্ছিল, তখন ফোন দিছে যে আমরা যাব না। তখন বলতেছে যে আম্মু বলছে কেন, আপনারা তো বলছিলেন যাবেন, তা এখন সমস্যাটা কি? বলে না আমরা চাচ্ছি ওদের সাজা হোক। তারপর আম্মু বলে যে দেখেন দোষটা কিন্তু আপনাদের ছেলেরও ছিল। তো তারা ফোনটা কেটে দেয়, মানে কারো ফোনই ধরে না। আমার দুলাভাই ফোন দিচ্ছিল, আম্মু আব্বু সবাই, কিন্তু কারো ফোন ধরে না। পরে আমাদের ওইখান থেকেই নিয়ে যায় কাশিমপুরে, তখনই আমাকে নিয়ে যায়। তারপর মানে যতটুকু শুনলাম বের হয়েছে, মানে আমাকে নিয়ে যায়, তার পরপরই আব্বু মা আবার সাথে সাথে যায়। আপনারা কি কোর্ট থেকে জামিন নিয়েছেন নাকি কোর্টে ওঠেনি? কোর্টে উঠেছি। কোর্ট থেকে জামিন নিয়েছেন? হ্যাঁ, মানে আমরা উঠিনি স্যার, আমাদের তো নিয়েই গেছে। হ্যাঁ, তাহলে আপনারা বের হলেন কিভাবে? বের হয়েছি ওই যে আমার আব্বু আম্মু আবার গেছে বাসায়, ওনাদের বাসায়। এবার নিয়ে গেছে আমার আব্বুর একটা ফ্রেন্ড আছে, ওনাকে নিয়ে গেছে। ওনাকে নিয়ে গিয়ে উনি বলতেছে যে আপনারা যেহেতু বলছেন, আর এখানে কিন্তু আপনাদের নামে আমরা কেস করতে পারবো, ছেলে মেয়ে থাকুক কিন্তু আপনাদের ছেলেও কিন্তু ফাঁসবে। তখন তারা মানে রাজি হয়। তখন তাদের নিয়ে পরের দিন কোর্টে যায়। কোর্টে যাওয়ার পর মানে জজের সামনে দাঁড়ায়, আপোষ নামা নিয়ে তারপর বেল হয়। মানে আপোষ নামা মানে কি দুপক্ষই আপনারা সাইন করেন? হ্যাঁ, আমরা তো তখন ছিলাম না, আমরা তো তখন কেরানীগঞ্জ। এই যে এখানে আমি যে আপোষ নামার ফটোকপি দেখতে পাচ্ছি, সেখানে আপনার দুই পক্ষেরই সাইন আছে। তার মানে আপনারা এখন আপোষ করেছেন। কিন্তু এই আপোষ করার পরের প্রসিডিউরটা কি, আইন কি বলে, ল কি বলে? আপনার লয়ার কিছু বলেছে? এখন আমাদের যে হাজিরার ডেট হয়, মানে মামলা চলমান অবস্থায় আছে, হাজিরা দিতে লাগতেছে। এখন মামলা তো তুলে নিলে কেবলমাত্র উনিই পারেন, যিনি মামলা করেছেন উনি মামলা তুলতে পারেন, নাকি এটা সরকারবাদী মামলা হয়েছে? কোনটা? না, উনি মামলা করেছেন। তো উনি মামলা তুলবেন না এরকম কোনো কিছু বলছেন না? ওনার কথা হচ্ছে আমার ছেলেকে আটকায় রাখছে কেন, এরকম একটা, মানে উনি মামলা তুলতে চাচ্ছেন না। এখানে আসলে আপনি যে কথাগুলো বললেন, আপনার কথাগুলোকে বিশ্বাস করব কি করব না সেটা যারা দেখলো তাদের সিদ্ধান্তের উপরে এক। আর আপনি যেটা বললেন সেটা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা, সেই জায়গাটা প্রমাণ করার দায়িত্ব শুধুই আদালতের। তো সেই জায়গাটাই আমরা রেসপেক্ট রাখছি। কিন্তু আপনার গল্পটা অনেকখানি শিক্ষণীয়। মানে একটা জায়গা থেকে আমি গল্পটা প্রচার করার জন্য ইন্সপায়ার হয়েছি, সেটা হচ্ছে আপনি নিজেকে ধোয়া তুলসীর পাতা প্রমাণ করেন নাই এখানে এসে, কারণ আপনি এই পথে না গেলে আপনার এত বড় একটা বিপদ আসতো না। হ্যাঁ, তো এই জায়গাটাই হচ্ছে সবচাইতে নক করার মতো জায়গা, যে আমরা আসলে এই যে বিপথে পা বাড়াই, জীবনে ফেল থাকতেই পারে। আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি সেদিন একটা বক্তব্য দিচ্ছিলেন, সম্ভবত কোনো একটা কনভোকেশনে হবে। তিনি বলছিলেন আমি জীবনে ফেল করেছি বহুবার, এত প্রাউডলি বলছিলেন জীবনে ফেল করেছি বহুবার, কিন্তু একটা বারও আমি নকল করিনি। এবং নকল নিয়ে তিনি বলতে গিয়ে খুব ক্ষেপে যাচ্ছিলেন যে কেন নকল করতে হবে, এবং শুনেছি কোথাও বাবা মা নাকি নিজে গিয়ে সন্তানের কাছে নকল দেয়। তো এরপরে বলতে গেছিলাম আমার যা মনে আসে বলতে, আমি বলতে পারলাম না। একটু চমৎকার একটা কথা বলেছেন। হ্যাঁ, আমাদের জীবনে ফেলটাকে আসলে আমরা এতটাই বেশি মানে ভয়ঙ্কর কিছু মনে করি যে ফেল করা মানে জীবনটা শেষ হয়ে যাওয়া। আরে বাবা, মানুষ জীবনে ফেল করবে না তো কি গরু ছাগল ফেল করবে? ফেল তো হবেই। মানে এই জন্য বলা হয় ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। কিন্তু ওই যে বলে না, সামাজিকতা, পরিবার কি মনে করবে, পরিবারের লোকজন কি মনে করবে, চারপাশের মানুষ কি মনে করবে, এটা করতে গিয়ে আমরা অনেক সময় বিপথে পা বাড়াই। এদের যে রেকর্ড, এদের যে কথাবার্তা, এটা শুনে কি কখনো মনে হয় যে এরা এই ধরনের কাজ করতে পারে? কিন্তু ওই মানুষ কি মনে করবে, ফ্যামিলিতে কি হবে, এটা করার জন্য মূলত এই পথে পা বাড়িয়েছিল। এবং শেষ পর্যন্ত এটা রেজাল্ট কী হয়েছে আপনারা দেখেছেন। তো আপনাদেরকে জিজ্ঞেস করি, কেন বললেন আসলে এই কথাটা? এটা যাতে এরকম ছোট একটা ব্যাপার নিয়ে ফ্যামিলিকে না জানিয়ে মানে নিজেরা কোনো কিছু করাটা ঠিক না। কারণ ছোট্ট একটা জিনিস থেকে মানে একটা লাইফ, অথবা আমার সাথে অন্য কারো লাইফ, দুইটা লাইফই ধ্বংস হয়ে যেতে পারে, সেরকম কিছুই।
জিনিসটা কিন্তু খুব ছোট্ট একটা জিনিস ছিল, সেটা দিয়ে কিন্তু এত বড় একটা কাহিনী। যেমন ওর ফ্যামিলির অবস্থা এমনিতেই ভালো ছিল না প্রথম দিক থেকে, তারপরে তো অনেক টাকা পয়সা খরচ হয়েছে এসব অনেক করতে গিয়ে। অনেক অনেক হিউজ এটা আবার পরিমাণ। লোন নিয়ে আবার করা হয়েছে। এই যে এখন আবার যে সিচুয়েশনটা বর্তমানে আবার সেই আগের মতো দাঁড়িয়ে গিয়েছে। কিরকম, তখন ফর্ম ফিল আপের যে টাকাটা ছিল, অ্যামাউন্ট ছিল 30,000, ওর মা ধার করে দিয়েছিল। এখনও ওর আবার সেই ইন্টার এক্সামের ফর্ম ফিল আপের টাইম। তো কিছুদিন আগেই 3-4 দিন আগে আমি ওর স্যারের সাথে কথা বলেছিলাম, তো বললো যে টাইম শেষ, তবু এখনও বোর্ডে লেট ফি দিয়ে হয়তো বা করা যাবে। কিন্তু ওর ফ্যামিলিরও এখন ওইরকম অ্যাবিলিটি নাই, যে এখন অ্যামাউন্ট কম, 15,000 টাকার মতো, কিন্তু এর মানে এখন বর্তমানে সেরকম অ্যামাউন্ট মানে অ্যাবিলিটি নাই ওর ফ্যামিলির যে আমি এখন ওর ফর্ম ফিল আপটা করাবো। দেখেন, এই জন্যই বলি জীবনে কোনো দিন অবৈধভাবে এইসব কাজ করতে যাবেন না। এবং এই যে সার্টিফিকেট, নকল সার্টিফিকেট করা, তারপরে অবৈধ উপায়ে এইসব কাজ করা, শিক্ষার ব্যাপারে কখনোই করবেন না, কখনোই করবেন না। মানে শেষ যে কথাটা বলে শেষ করব, ভাই একাডেমিক সার্টিফিকেট না জীবনে অনেক কিছু দেয় না। মানে একাডেমিক সার্টিফিকেট এটা শুধুই একটা গেট পাস মাত্র কোনো একটা জায়গায় ইন করার জন্য। কিন্তু জীবনে সফল হতে হলে একাডেমিক সার্টিফিকেট ছাড়াও সফল হওয়া যায়। আর ওই সফল মানুষকেই আসলে রিকগনাইজ করে। আপনি 4-5টা সার্টিফিকেট জীবনে অনেক অর্জন করেছেন, গোল্ডেন A+ পেয়েছেন, এটা পেয়েছেন, ওটা পেয়েছেন, এটা সামনে ধরে হাঁটেন, কেউ আপনাকে চিনবেও না। কিন্তু আপনি যদি আপনার মহল্লার মধ্যে, আপনার কমিউনিটির মধ্যে একজন ভালো মানুষ হন, একজন যদি সাকসেসফুল মানুষ হন, দেখবেন আপনাকে যে দেখছে সেই আপনাকে রেসপেক্ট করছে। ওই রেসপেক্টটা অর্জন করার জন্যে খুব বড় মাপের বিদ্বান ব্যক্তি হতে হবে বিষয়টা এরকম না, সেটা যে কেউই হতে পারে, জাস্ট অনেস্টি থেকে। সো আমার মনে হয় যে ওরা আজকে এখানে আসলো, এটা অনেক বড় একটা শিক্ষণীয় একটা এপিসোড। এবং এরা নবদম্পতি, বিয়ে শাদী করেছে, আমাদের এখানে বেশ কয়েকবার এসেছিল। আমি পুরো কাগজপত্রগুলো নিয়ে একটু ইনভেস্টিগেট করেছি, দেখেছি প্রাথমিক পর্যায়ে যতটুকু দেখার দরকার, তারপরে আমরা এদেরকে এখানে প্লেস করেছি। আমরা দোয়া করব আপনাদের জন্য। একটা কিছু তো ভালো হয়েছে যে আপনি ওকে যেভাবেই হোক না কেন নিজের জীবনের সঙ্গে জড়িয়ে ফেলেছেন, এটা একটা ভালো সাইন। আর আমি মনে করি সিচুয়েশন সবসময় একরকম থাকে না, কারণ সৃষ্টিকর্তা আমাদের জন্য সবসময় বেটার কিছু করার চেষ্টা করেন। এই ঘটনাই হয়তো আপনার জীবনে অনেক বড় একটা শিক্ষণীয় হয়ে অনেক ভালো কিছু হয়ে আপনার জীবনে ধরা দেবে। তো সেটাই মনে করি আমরা। আর থ্যাংক ইউ সো মাচ কষ্ট করে আসার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রতিটা মানুষই সম্ভাবনাময়, আমরা আসলে কেউই ধোয়া তুলসীর পাতা না, কিন্তু